তো আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই 2024 কিংবা 25 সালে যারা উচ্চশিক্ষার জন্য আসবেন তাদের জন্য বেস্ট যে কান্ট্রি ফিনল্যান্ড, সেই কান্ট্রির কিছু পজিটিভ এবং এটার একমাত্র যে নেগেটিভ সেই পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। ভিডিওতে আমি পয়েন্ট বাই পয়েন্ট সবকিছু আলোচনা করব, যেটা আপনাদের আসলে হাই স্টাডির ডিসিশন নিতে খুবই হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম, আমি নাজম স্বপ্নিল আছি আপনাদের সাথে ফিনল্যান্ড থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা আসলে উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে যাচ্ছেন তাদের জন্য যে আসলে বিদেশ উচ্চশিক্ষায় আসলে কোথায় আসবেন, কোন কান্ট্রিটা আপনাদের জন্য এখন বেস্ট ডিসিশন হবে, সেটা নিয়ে আজকে কথা বলতে চাই। আসলে মূলত আমাদের যারা উচ্চশিক্ষার জন্য আসতে চাই তারা আমরা সবসময় খুবই কনফিউজ থাকি, কারণ বিভিন্ন আমাদের প্রায়োরিটি লিস্টে বিভিন্ন ধরনের আসলে রিকোয়ারমেন্ট থাকে। সবকিছু রিকোয়ারমেন্ট ম্যাচ যখন হচ্ছে যে কান্ট্রির সাথে, তখনই দেখা যাচ্ছে সেই কান্ট্রিতে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে আমাদের আসলে টার্গেটটা চেঞ্জ করতে হচ্ছে। তো সেই পার্সপেক্টিভ থেকেই আসলে বিগত কয়েক বছর ধরে আমাদের যে প্রায়োরিটি লিস্ট গুলো ছিল, আমরা যেখানে যেতে চাই সেই কান্ট্রি গুলো এখন অনেকটাই আসলে আমাদের লিস্টের বাইরে চলে গেছে, এবং তার পরবর্তীতে এখন কিন্তু ইউরোপ কান্ট্রির দেশগুলো এখন আমাদের সবার প্রায়োরিটি লিস্টে চলে আসছে, এবং তার আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে তার আঙ্গিকে কিন্তু এখন ফিনল্যান্ড সবার টপ লিস্টে রয়েছে। তো আসুন আসলে কথা বলি যে আমাদের আগে প্রায়োরিটি লিস্ট গুলো কি ছিল। সবার আগে আসলে যখন বিদেশে উচ্চশিক্ষার কথা আসে, সবারই প্রায়োরিটি লিস্টে থাকে ইউএসএ এবং কানাডা এবং অস্ট্রেলিয়া। তো এই তিনটা কান্ট্রি আসলে সবাই টার্গেট করে, কারণ সবাই আমরা আসলে চেষ্টা করি যে এই তিনটা কান্ট্রি যেহেতু সব হাই রেটিং কান্ট্রি, এবং সবার আসলে ড্রিম থাকে এই তিনটা কান্ট্রিতে যাওয়ার জন্য। কিন্তু আসলে এখন বর্তমান যে পার্সপেক্টিভ রয়েছে, এই পার্সপেক্টিভের কারণে কিন্তু অধিকাংশ মানুষই আসলে তিনটা কান্ট্রি তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। তার প্রথম কারণ হচ্ছে কানাডাতে। কানাডার জন্য যদি বলতে চাই, কানাডাতে কিন্তু আপনার নতুন নতুন যে রুলস গুলো হচ্ছে, সেই রুলস গুলোতে কিন্তু এখন ইন্টার স্টুডেন্টদের জন্য অনেক বড় ব্যারিয়ার হয়ে গেছে, যে কারণে বিভিন্ন প্রভিন্সের আপনার সার্টিফিকেশন লাগছে, প্লাস হচ্ছে এখন স্পষ্ট অনেক জায়গায় জব করতে পারছে না, ডিপ্লোমা প্রোগ্রামে যাওয়া যাচ্ছে না, এই আদার্স যে ব্যারিয়ার গুলো রয়েছে সেইগুলো। এবং কানাডাতে কিন্তু লিভিং কস্ট অনেক হাই, সেখানে আপাতত জব ক্রাইসিস চলছে, যারা আছে তারাই আসলে সার্ভাইভ করতে পারছে না। এই নিউজগুলো যখন আমাদের কানে চলে আসে, তখনই আসলে আমরা কানাডা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি। কিন্তু 2 বছর আগে কিন্তু কানাডা সবার টপ প্রায়োরিটি লিস্টে ছিল, যখন কানাডাতে জব অ্যাভেলেবিলিটি ছিল, কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা স্বর্গরাজ্য ছিল। কিন্তু দিন দিন কিন্তু এই পরিস্থিতির কারণে কানাডা কিন্তু এখন অনেকটা পিছিয়ে গেছে যে স্টুডেন্টদের প্রায়োরিটি লিস্ট থেকে। তারপর ইউএস এর কথা যদি আসি, ইউএস এর বরাবরই আসলে সবার পছন্দের লিস্টে ছিল, কিন্তু খুব লো ভিসা রেশিও, প্লাস খুবই হাই ফান্ড দেখাতে হচ্ছে, এবং সবাই বলে যে ইউএস এর ভিসা অনেকটা হচ্ছে লটারির মতো। আপনার ভাগ্যে যদি থাকে সেক্ষেত্রে হবে, আসলে অনেকেই লটারিটা নিতে চায় না, কারণ আপনার সময় টাকা কোনো কিছুই খরচ করে আসলে লটারি নেওয়ার মতো মনের সাথে অনেকেই থাকে না। তো সেই ক্ষেত্রে সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু ইউএসও এখন সবার লিস্ট থেকে অনেকটা নিচে নেমে গেছে। তারপরে যেটা রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে সবাই আমরা জানি যে অস্ট্রেলিয়াতে যদি আপনি ব্যাচেলর করতে চান, সেক্ষেত্রে আপনার 70 থেকে 80 লাখ টাকা টিউশন ফিস দিতে হয়। মাস্টার্সের জন্য 40 to 50 লাখ টাকা টিউশন ফিস দিতে হয় একটা ভালো ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে গেলে। এবং লিভিং কস্টের কথা যদি নাই বলি, লিভিং কস্ট কিন্তু অস্ট্রেলিয়াতে হিউজ হিউজ হাই। দুইজন একটা ফ্যামিলি সেখানে সার্ভাইভ করতে গেলে অ্যাটলিস্ট 2 থেকে 3 হাজার আপনার ডলার দরকার হয়, তো সেটা কিন্তু খুবই হাই ভলিউমের কস্ট। তো এই পার্সপেক্টিভ গুলো থেকে তিনটা কান্ট্রি কিন্তু আসলে এখন সবার লিস্ট থেকে দূরে চলে যাচ্ছে। তার জায়গাগুলো নিচ্ছে কি ইউরোপের কান্ট্রিগুলো। কেন? ইউরোপের কান্ট্রিগুলোতে আপনি 3 ধরনের বেসিক ফ্যাসিলিটিস পাবেন। এক, হায়ার স্কলারশিপ পাবেন, লো টিউশন ফিস পাবেন, এবং হাই ভিসা রেশিও। এই তিনটা জিনিস আসলে সবার প্রায়োরিটি লিস্টে থাকে। যখন আপনি উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি এই তিনটা জিনিস আসলে ফোকাস করবেন। তো এই তিনটা জিনিসের জন্য ইউরোপের কান্ট্রিগুলো এখন সবার প্রায়োরিটি লিস্টের দিকে চলে আসছে। এবং লাস্ট 2 বছর ধরে ফিনল্যান্ড ইউরোপে, এবং এখন যারা আসলে আদার্স কান্ট্রি গুলো কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের জন্য ফিনল্যান্ড কিন্তু এখন টপ প্রায়োরিটি লিস্টে রয়েছে। আজকে আপনাদের সাথে ফিনল্যান্ডের পজিটিভ এবং ফিনল্যান্ডের একমাত্র নেগেটিভ যে পয়েন্টটা, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই। ফিনল্যান্ডের যদি পজিটিভ দিকগুলো আলোচনা করি, যে কেন আসলে সবার টপ প্রায়োরিটি লিস্টে রয়েছে, কেন আপনি ফিনল্যান্ডকে চুজ করবেন, যদি প্রথমে আসি আমরা, সেক্ষেত্রে ফিনল্যান্ডের ভিসা রেশিও। ফিনল্যান্ডের ভিসা রেশিও কিন্তু 95 এর উপরে, যেটা কিন্তু আসলে সবাই চায় একটা সেফ জোনে অ্যাপ্লাই করতে, যে কান্ট্রিতে ভিসা রেশিও রয়েছে, যেখানে আপনি খরচ করলে, ইনভেস্ট করলে, তার সময় দিলে আপনি একটা ভিসা পাবেন। তো ফিনল্যান্ড সেই জন্য সবার প্রায়োরিটি লিস্টে রয়েছে। তারপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি সহ সেখানে শিফট করা যায়। আপনি আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা 3 জন 4 জন যতটুকু থাকুক, সেই বাচ্চা নিয়ে কিন্তু আপনি সুইচ করতে পারছেন। এবং 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, সেটা আসলে অনেকেই আসলে এখানে এখন যারা উচ্চশিক্ষায় মুভ করতে যাচ্ছেন ফ্যামিলি, তাদের জন্য সবচেয়ে বড় ব্যারিয়ার, সেটা হচ্ছে স্টাডি গ্যাপ। অনেকেই দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা 2014, 15, 10, 8, 5 এই সালে পড়ালেখা শেষ করেছেন, তারপর চাকরি করছেন, বিজনেস করছেন। তারা যখন হাই স্টাডির জন্য মুভ করতে যাচ্ছেন, তাদের কান্ট্রি লিস্ট গুলো ক্রমে সংকীর্ণ হয়ে যাচ্ছে, কেননা অনেক কান্ট্রি কিন্তু, অনেক না ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু আপনার
এই স্টাডি গ্যাপটাকে অ্যাকসেপ্ট করে না। ফিনল্যান্ড কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম। ফিনল্যান্ডে আপনি 10 বছর, 12 বছর, 15 বছর, ইভেন 18 বছরও স্টাডি গ্যাপ নিয়ে ভিসা হয়েছে। তো যারা আসলে ফ্যামিলি মুভ করতে চাচ্ছেন, ভিসার ইস্যু ভালো চাচ্ছেন, স্টাডি গ্যাপ নিয়ে কোনো টেনশন করতে চাচ্ছেন না, তাদের জন্য ফিনল্যান্ড কিন্তু এখন স্টিল টপ প্রায়োরিটি লিস্টে রয়েছে। তারপর যদি ফিনল্যান্ডের আরো পজিটিভ দিকগুলো আমি আসতে চাই, সেক্ষেত্রে আমি বলতে চাই ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং। ফিনল্যান্ড ইউনিভার্সিটিগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কিং এ রয়েছে। আপনি যদি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড চার্ট গুলো, র্যাঙ্কিং চার্ট গুলো ফলো করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলো খুবই টপ প্রায়োরিটি লিস্টে রয়েছে। আপনার 100 থেকে 500 এর মধ্যে ফিনল্যান্ডের মিনিমাম 10 থেকে 15টা ইউনিভার্সিটি আপনি পেয়ে যাবেন। তারপরে যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে স্কলারশিপের অপরচুনিটিস। আসলে যখন উচ্চশিক্ষার কথা আসে তখনই সবার আসলে কস্টিং এর কথাটা চলে আসে যে আসলে স্কলারশিপ পাওয়া যাবে কিনা। ফিনল্যান্ডে কিন্তু আপনি স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি খুবই বেশি। ফিনল্যান্ডে প্রতি বছর 10 থেকে 15% স্টুডেন্ট কিন্তু স্কলারশিপ পায় টোটাল স্টুডেন্টের থেকে, যা অন্যান্য কান্ট্রি থেকে হিউজ হাই। এবং আদার্স যে বেনিফিটস গুলো রয়েছে, আর্লি বার্ড স্কলারশিপ বলেন, যে টিউশন ফিস আগে দিলে স্কলারশিপ, সেটার পরিমাণ কিন্তু প্রায় 30 থেকে 40%। যদি আপনি ওভারঅল চিন্তা করেন, ফিনল্যান্ডে যারা উচ্চশিক্ষার জন্য আসেন তাদের ম্যাক্সিমামে আপনার 40 to 50% স্টুডেন্ট কিন্তু স্কলারশিপ পাচ্ছে। তারপর যদি আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে লিভিং কস্ট। ফিনল্যান্ডে লিভিং কস্ট কিন্তু খুবই লো। যদি আপনি অ্যাজ এ সিঙ্গেল স্টুডেন্ট আসেন, সেক্ষেত্রে আমি বলবো 200 থেকে 300 এর কিন্তু মোর দেন ইনাফ আপনার এক মাসের চলা খাওয়া, থাকা খাওয়া সবকিছু ম্যানেজ করার জন্য। এবং কাপলদের জন্য আপনার হাউস রেন্ট এবং সবকিছু মিলে 600 আমার মনে হয় মোর দেন ইনাফ। যদি আপনারা 600 থেকে 700 যদি আপনারা ঠিক মতো এখানে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে চান, এই খরচে কিন্তু মোটামুটি হয়ে যাবে যদি আপনারা একটু খরচ মেনটেন করে চলতে পারেন। ফিনল্যান্ডের যে আদার্স যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে, সেটার মধ্যে অন্যতম একটা ফ্যাসিলিটিস রয়েছে মেডিকেল ফ্রি ট্রিটমেন্ট। তো এখানে ফিনল্যান্ডে যদি আপনি আসেন, সেক্ষেত্রে অন্যান্য কান্ট্রিগুলোতে যেমন কি হয়, আপনারা যারা আসলে সিটিজেনশিপ হয়, যারা রেসিডেন্সি পারমিট পায়, তারা সেখানে গভর্নমেন্টের ফ্যাসিলিটিস গুলো অ্যাভেল করতে পারে। বাট ফিনল্যান্ডে কিন্তু আপনি আসার পর থেকেই কিন্তু আপনি এই পারমিটে যখন আসবেন, আপনি কিন্তু ফার্স্ট ক্লাস রেসিডেন্সির যে ফ্যাসিলিটিস গুলো নিচ্ছে আপনি সবই কিন্তু পাবেন। সেখানে আপনি ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট পাচ্ছেন। তার এগেনস্টে কিন্তু আপনি গভর্নমেন্টকে কিন্তু জাস্ট হচ্ছে স্টুডেন্টের যে হেলথ কেয়ার ফি 36 থেকে 40 ইউরো, সেটা দিলে কিন্তু আপনার ফুল ফ্যামিলি কিন্তু ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন। এবং তারপরে যে বড় ইস্যুটা রয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্টের আদার যে বেনিফিট গুলো, যে আপনার ফ্যামিলির জন্য গভর্নমেন্ট কি কি রেখেছে, যেটা আসলে সবারই কনসার্ন থাকে। সেখানে কিন্তু আপনার স্পাউস যদি এখানে এসে জব করতে না পারে, সে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবে। হাউজিং এ তার পোর্শনের অ্যামাউন্টটা কিন্তু গভর্নমেন্ট আপনাকে ফেরত দিয়ে দিবে। এবং আপনার বাচ্চারা কিন্তু এখানে ফ্রি এডুকেশন পাবে এবং তাদের জন্য ফ্রি ডে কেয়ারও রয়েছে। তো এইগুলো সবকিছুই কিন্তু আসলে একটা দেশে আসার জন্য যথেষ্ট পরিমাণে কারণ হতে পারে। তারপরে যে বড় কারণটা আসলে সবাইকে আরো বেশি এনকারেজ করে, যে আসলে আমরা যখন বিদেশে মুভ করতে চাই, আমরা চাই যে একটা কান্ট্রিতে যেখানে আসলে খুব দ্রুত সেখানে রেসিডেন্সি পারমিট পাওয়া যাবে। তো সেই পার্সপেক্টিভে কিন্তু ফিনল্যান্ডে মাত্র 4 বছরে এখন রেসিডেন্সি পারমিট পাওয়া যাচ্ছে। যদি আপনি সেক্ষেত্রে চিন্তা করেন যে ফিনল্যান্ডের নতুন রুলস গুলোর কথা, সেই রুলস গুলো তো এখন ইমপ্লিকেশন হয়নি। তো সেটা হলো হয়তো 4 থেকে বড় জোর সেটা 5 বছর কিংবা 6 বছর হতে পারে, বাট স্টিল এখনো 4 বছরে কিন্তু পিআর পাওয়া যাচ্ছে। তো সবকিছু যদি আপনি কম্পারিজন করেন আদার্স কান্ট্রি গুলো থেকে, সবকিছু আপনার যে চাহিদা লিস্ট থেকে, আমার মনে হয় আপনি ফিনল্যান্ডে সবকিছু পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা যে ফিনল্যান্ড কিন্তু গত 7 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। কারণ এখানে আসলে সুখ আছে দেখেই এখানে সুখী দেশ। কারণ এখানে মানুষগুলো আপনার ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে, তাদের যতটুকু বেনিফিট পাওয়া দরকার সবকিছু কিন্তু পাচ্ছে। তো সবকিছু পার্সপেক্টিভ যদি আপনি হিসাব করেন, বাংলাদেশ থেকে ফিনল্যান্ড আপনাদের জন্য বেটার একটা অপরচুনিটিস এবং বেটার একটা চয়েস হতে পারে। এখন আসি ফিনল্যান্ডের আসলে যে নেগেটিভ পয়েন্ট গুলো রয়েছে, তার মধ্যে একটাই নেগেটিভ পয়েন্ট ফিনল্যান্ডে। এখন সব শোরগোল, যত ঝামেলা, যত নেগেটিভিটি, সব কিন্তু ফিনল্যান্ডের একটা নেগেটিভিটি নিয়ে, যেটা হচ্ছে রিসেন্ট জবের সিচুয়েশনটা নিয়ে। যারা ফিনল্যান্ডে এখন আসছেন, তারা আসলে অনেকেই হয়তো বা এই সিচুয়েশনটা জানেন, আবার অনেকেই জানেন না যে ফিনল্যান্ডে কিন্তু রিসেন্টলি জবের একটা সিচুয়েশন চলছে, যেখানে আসলে জব পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। যে আগে যেমন নর্মালি একটা কান্ট্রিতে যাওয়ার পর স্টুডেন্টরা সাথে সাথে আপনার স্টুডেন্ট পার্ট টাইম জব পেয়ে যেত, সেখানে জব করে তাদের খরচ সবকিছু ম্যাচ করে ফেলতে পারতো। বাট ফিনল্যান্ডে কিন্তু এখন সেটা মোটামুটি টাফ হয়ে গেছে। আর শুধুমাত্র আমি বলবো, যারা আসলে ফিনল্যান্ডে আসতে চান, শুধুমাত্র যদি আপনার ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ থাকে, যে আপনি আপনার 1 বছর টিউশন ফিস প্রায়, তারপরে যদি 6 থেকে 8 মাস 1 বছর লিভিং এক্সপেন্স নিয়ে আসতে পারেন, তো সেক্ষেত্রে শুধুমাত্র ফিনল্যান্ড তাদেরই চুজ করা উচিত। এবং 1 বছর লিভিং এক্সপেন্স কিন্তু শুধুমাত্র যারা সিঙ্গেল আসবেন, ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু আপনি যে বেনিফিটস পাবেন সেটা দিয়ে কিন্তু আপনার লিভিং এক্সপেন্স সবকিছু চলে যাবে। তো সেক্ষেত্রে যারা ফ্যামিলি নিয়ে আসবেন, আমার মনে হয় সেক্ষেত্রে তাদের জন্য এখানে বদার হওয়ার কিছু নেই। যারা স্টুডেন্ট সিঙ্গেল হিসেবে আসবেন, তাদের আসলে এই জিনিসটা চিন্তা করে আসা উচিত, যেখানে আসলেই কিন্তু সাথে সাথে আপনি জব পেয়ে যাবেন না। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করতে চাচ্ছিলাম যে 2024 কিংবা 25 যদি আপনি বিদেশে মুভ করতে চান, আপনার জন্য ফিনল্যান্ড কতটুকু কম্পিটেবল হবে। আজকের যে আমি রিজন গুলো বললাম, প্রতিটা রিজন কতটুকু ভ্যালিড, আমি বলবো যে আপনারা অবশ্যই ক্রস চেক করে নেবেন। আমার ভিডিও কিংবা আমার পয়েন্টস উপর বেস করে কখনো ডিসাইড করবেন না। আপনারা নিজেদের মতো করে সবকিছু ক্রস চেক করবেন
এবং সব ইনফরমেশন যখন আপনার অনুকূলে যাবে তখনই আপনি সেই কান্ট্রিটা চুজ করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।